विधाय प्रतिविश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। শ্রীগুরুভ্যো নমঃ। আমরা দেখছিলাম অনুমানের বিষয়ে, আনুমিতি কারণম অনুমানম। এটি হচ্ছে অনুমান প্রমাণের বিষয়ে একটা কথা, এবং অনুমিতি হচ্ছে সেই জ্ঞানটি যেটা আমরা লাভ করি অনুমান প্রমাণের অবলম্বনে। এরপরে বলা হচ্ছে যে তাহলে অনুমিতি কি, তার জন্য বলা হলো পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। তারপরে বলা হলো আচ্ছা, তাহলে তো আগে পরামর্শকেও ডিফাইন করতে হবে। তার জন্য বলা হলো ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানম পরামর্শ। তারপরে বলা হলো পরামর্শের দৃষ্টান্ত কি, বহ্নি ব্যাপ্য ধূমবানয়ম পর্বত ইতি জ্ঞান পরামর্শ। তারপরে অনুমিতি ইত্যাদি বলা হয়েছে। আমরা সাহচর্যের কথা বলছিলাম, ব্যাপ্তি, সাহচর্য নিয়ম ব্যাপ্তি, এর কথা আমরা আরম্ভ করব। এই বিষয়ে আগে কিছু আমরা চর্চা করেছিলাম, সেই ক্লাসটা রেকর্ড করা হয়নি। মানে একটা লম্বা গ্যাপের আগে আমরা এটা চর্চা করেছি, তাহলেও আবার এখানে আসছি। পদকৃত্যকার কি বলছে, তিনি বলছেন यत्र यत्र धूमः तत्र तत्र अग्निः इति ব্যাপ্তেহে অভিনয়ः। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, গত ক্লাসে রেকর্ডিং এ আছে সেটা। यत्र यत्र धूमः तत्र तत्र अग्निः इति व्याप्तेहे अभिनयः। दिस इज वन एग्जाम्पल। অভিনয় মানে এখানে এক্সাম্পল, অর রাদার আমি বলবো এক্সপোজিশন, বা বলা উচিত এলুসিডেশন। এলুসিডেশন বলা ভুল, এলুসিডেশন মানে তো এক্সপ্লেনেশন হয়ে যায়, বাট ওয়ান দৃষ্টান্ত বলতে পারো, রাদার এক্সাম্পল। তো ব্যাপ্তি কি তা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে give me a small example of how vyapti looks like। তখন বলা হলো ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র অগ্নিঃ বা বহ্নিঃ, এরকম করে বলা। তো ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র অগ্নিঃ, এখানে হোয়াট ইজ ব্যাপ্য এন্ড হোয়াট ইজ ব্যাপক। যেই জিনিস অধিক দেশে থাকে তাকে বলা হয় ব্যাপক। যেই দেশ তুলনায় ন্যূন দেশে থাকে তাকে বলা হয় ব্যাপ্য। যেমন আমি যদি বলি মনুষ্যত্বম এবং দ্রব্যত্বম, বা সরি আমি যদি বলি এখন যে আহ, আহ, পৃথিবী এবং দ্রব্য, সরি পৃথিবী এবং দ্রব্য, তাহলে পৃথিবী এবং দ্রব্যতে ব্যাপকে এবং ব্যাপককে, এটা আমার প্রশ্ন। তো এনিবডি ক্যান আনসার হোয়াট ইজ ব্যাপ্য এন্ড ব্যাপকা ইন পৃথিবী এন্ড দ্রব্য। তো আচ্ছা, মানে গেস করা, গেস করতে পারেন what is vyapya and what is vyapaka in prithvi and dravya? আচ্ছা আমি বলছি, দ্রব্য কি কি হচ্ছে, নটি দ্রব্য আছে। নবদ্রব্যাণী আমরা দেখেছি, তা কি কি? পৃথিবী আপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্ম মনামসি নবৈব, এগুলো বলা হলো। তাহলে পৃথিবী ইজ ওয়ান অফ দ্য দ্রব্যাস। তাহলে এনি ফর্ম অফ পৃথিবী, এনি ইন এনি which form, লাল মাটি, কালো মাটি, ক্লে, whatever it is, all of it is dravya. But are all dravyas prithvi? No. সেই ক্ষেত্রে অগ্নি, জল, আত্মা, কাল, দিক,
মান, এদেরকে কি বলা হবে? এদেরকে তো পৃথিবী বলা হবে না। তাহলে ব্যাপ্য এবং ব্যাপকের মধ্যে একটি সম্পর্ক আছে, যে ব্যাপক হলো যে অধিক দেশে, বা যদি খুব সহজ ভাষায় এই কথাটা, অধিক দেশে বিদ্যমান, এই এই পারিভাষিক বাংলা শব্দকে যদি এখন আমি ইংরেজিতে করি, তাহলে ওয়ান which has a larger or a universal set of which of which the ব্যাপ্য is a subset. তো ব্যাপ্য is a subset of the larger set called as ব্যাপক। তা এখানে কি করে এটা আসছে ব্যাপ্য ব্যাপক? তা বলা হলো যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি। তো যদি যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, যথা মহানসে, এসব যদি আমরা বলি যে আমরা কি জেনে দেখেছি ইত্যাদি, তাহলে ধোঁয়া অগ্নি ছাড়া আসতে পারে না, এটা ঠিক কথা। কিন্তু অগ্নি ধোঁয়া ছাড়া আছে, যথা আয়োগোলকে বা তপ্ত লোহের পিণ্ডে আমরা দেখি এই জিনিসটি, যে অগ্নি আছে কিন্তু সেখানে ধোঁয়া নেই। কাজেই আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এই, যে ধূম এখানে নিম্ন দেশে বিদ্যমান, অগ্নি এখানে আহ অধিক দেশে বিদ্যমান, তাই অগ্নিকে বলা হলো ব্যাপক এবং ধূমকে বলা হলো ব্যাপক। তাহলে বলা হচ্ছে যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি। তা এই ব্যাপ্তিকে কি বলা হচ্ছে? তো বলছে যে এই সাহচর্যের নিয়মকে বলা হচ্ছে ব্যাপ্তি। হোয়াট ইজ দ্য লক্ষণ অফ ব্যাপ্তি? ব্যাপ্তি হে লক্ষণম কিম? সাহচর্য নিয়ম ইতি লক্ষণম। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দেন সাহচর্য নিয়ম, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন? তখন টিকাকার বলছেন সহচরতি ইতি সহচরঃ তস্য ভাবঃ। চর ধাতু, এখানে একটি কথা মাথায় রাখতে হবে। চর ধাতু এর অর্থ হচ্ছে এখানে ওখানে যাওয়া। যেরকম আমরা বলি যে তারা গরু চড়াতে গেছে বা গরু চড়ছে, ঘাস চড়তে গেছে, এই যে কথাটি যখন বলা হচ্ছে, বা সংস্কৃতে যখন, মানে এটা তো একটু অন্যরকম, বাংলায় কোলোকিয়াল মিনিং হয়ে গেলে এটা ঠিক এক্সাম্পল হবে না। চার শব্দের অর্থটি বাংলায় হচ্ছে, সংস্কৃতে হচ্ছে কোথাও যাওয়া, চারাতি। আহ আমরা এইভাবে বলতে পারি যে পৃথিবী সূর্য, পৃথিবী আহ, सूरि सूर्येण सॉरी सूर्यं सर्वतः, পৃথিবী सूर्यं सर्वतः चरति। তো কি হলো তাহলে? হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে, বা সব দিকে বলা উচিত রাদার পরিতঃ, সূর্যম পরিতঃ চরতি। তাহলে কি বুঝলাম? যে সূর্যের চারিদিকে এই পৃথিবী ঘুরছে। এখানে চর মানে টু মুভ অর টু মেক এনি কাইন্ড অফ মুভমেন্ট। তো চর ধাতু হচ্ছে গত্যর্থক ধাতু। গত্যর্থক ধাতু মানে এনি ভার্বাল রুট which has the sense of movement। এবার গত্যর্থক ধাতুর একটি ব্যাপার আছে। এই গত্যর্থক ধাতু যেমন গচ্ছতি ইত্যাদি, গচ্ছতি চরতি, এসব এই ধাতুগুলি আবার জ্ঞানার্থক এবং প্রাপ্তি অর্থক ভাবেও ব্যবহার করা হয়। যেমন আমরা বলি আপনার অবগতির জন্য জানাইতেছি, এরকম যদি কেউ বলে সাধু ভাষায়, তো বা অবগতির জন্য জানানো হলো, এরকম যদি কেউ বলে, তাহলে অবগতিতে গতি শব্দটি কি করে আসছে? এই গম ধাতুর থেকে আসছে। সেখানে অবগতি মানে কি কোথাও যাওয়া? তা না, অবগতি মানে ফর ইউর অ্যাওয়ারনেস, ফর ইউর নলেজ। তাহলে এই গতিয়ার্থক ধাতুটি ব্যবহার হচ্ছে কিসের জন্য? জ্ঞানার্থক কনটেক্সটে এটাকে আমরা ব্যবহার করে ফেলছি। তাহলে কি? তাহলে বুঝতে হবে যে সহচরতি মানে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে অগ্নি,
এর অর্থ এই যে যেখানে যেখানে ধোঁয়া থাকে বা যায় সেখানে সেখানে অগ্নিও থাকে, এইভাবে নেওয়া যায়। কিন্তু এটা আমরা জ্ঞানার্থক এইতেও নিতে পারি যে যেখানে যেখানে ধোঁয়া দেখবো, যেখানে যেখানে ধূম জ্ঞান হলো, সেখানে সেখানে অগ্নির জ্ঞানও আমার হচ্ছে। তো এই অর্থও নিতে পারি, বা যেখানে যেখানে ধূম প্রাপ্ত হলাম সেখানে সেখানে অগ্নিও প্রাপ্ত হচ্ছি, এইভাবেও নেওয়া যেতে পারে। তো এই জ্ঞানার্থক অর্থে মূলত এখানে সাহচর্যের বা সহচর্যের কথা বলা হয়েছে। তো এদের যে রিলেশনটা, দুজনের একজনের জ্ঞানে আরেকজনের জ্ঞানও হচ্ছে, এই যে রিলেশনটি তাকে বলা হচ্ছে সাহচর্য। তারপরে একটি শব্দ আসছে সামানাধিকরণ্যম ইতি। তো এই সামানাধিকরণ্য মানে কি? সামানাধিকরণের একটা অর্থ হচ্ছে যে একই বিভক্তিতে দুজনকে ডিসক্রাইব করা, সেটা অবশ্যই একটি অর্থ। কিন্তু এছাড়াও একটি অর্থ আমরা আহ, পেয়ে থাকি যে অধিকরণ মানে এখানে কি, অধিকরণ মানে লোকাস। লোকাস এখানে কি, পর্বত। তো পর্বতে যেই নাকি ধূম আছে, যখন দেখছি ধূম আছে সেখানে অগ্নিও আছেই, এটাকে বলছে সামানাধিকরণ্য। বোথ আর প্রেজেন্ট ইন দ্য সেম অধিকরণ, এইভাবেও দেখা যায়। তস্য নিয়ম, এটাকে যদি একটি নিয়ম হিসাবে দেখি যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, ইফ আই টেক ইট অ্যাজ আ রুল, এবং এটাকে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি যেখানে ধোঁয়া দেখছি, ইফ আই টেক দিস অ্যাজ আ রুল, অ্যাজ আ ওয়ার্কিং প্রিন্সিপাল, তাহলে আমি বলবো যে সেই ওয়ার্কিং প্রিন্সিপাল বা নিয়ম, তস্য নিয়মঃ ব্যাপ্তি, সেই নিয়মের সংজ্ঞা হচ্ছে ব্যাপ্তি। স চ অব্যভিচারিতত্বম, এই ব্যাপ্তি বা এই এই যে নিয়মটি সাহচর্য, সাহচর্য নিয়মটি, সাহচর্য ঠিক কেমন? তো বলা হলো স চ অব্যভিচারিত্ব, সেখানে কোনো বেভিচার নেই। তচ্চ ব্যভিচারাভাবঃ, সেখানে কোনো বেভিচার নেই, বেভিচার মানে কোনো এক্সেপশন নেই, বা সেখানে এই রুল ডাজ নট ব্রেক। তারপরে বলা হচ্ছে ব্যভিচারশ্চ সাধ্যাভাববৎ বৃত্তিত্বম। তাহলে ব্যভিচারের অর্থ কি? তাহলে ব্যভিচারের অভাব সাহচর্য, খুব ভালো। তাহলে ব্যভিচার, ব্যভিচারস্য সংজ্ঞা কা? তখন বলা হলো, বা সরি, ব্যভিচারস্য লক্ষণম কিম? ব্যভিচারশ্চ সাধ্যাভাববৎ বৃত্তিত্বম। তো এখানে বলা হচ্ছে যে পক্ষ, আমরা আগে এগুলো ডিফাইন করে নিয়েছিলাম, যার জন্য আমি রিভাইজ করতে বলেছিলাম এই জায়গাটা। পক্ষ মানে পর্বত। পর্বতে কি আছে? পর্বতে সাধ্যের এক্সিস্টেন্স আমি জানতে চাই, আছে কি নেই। সাধ্য মানে অগ্নি। সাধ্যাভাববৎ বৃত্তিত্বম, সাধ্যাভাব মানে অগ্নি নেই। কোথায়? অগ্নি নেই পর্বতে। সাধ্যাভাববৎ, সাধ্যাভাববান। এখানে সাধ্যাভাববৎ মানে সাধ্যাভাববান কে? পর্বত। পর্বতে অগ্নি নেই। তো যদি এরকমটা হয় কোনোদিন যে ধোঁয়া আছে কিন্তু অগ্নি নেই, আমি যদি এরকমটা দেখে নিলাম, মানে আমি একবার ইনফারটা করলাম যে তার মানে নিশ্চয়ই অগ্নি আছে, তারপরে একটা থরো চেক করে নিলাম গিয়ে পর্বতের আনাচে কানাচে, গিয়ে দেখলাম সত্যি তো অগ্নি নেই, তাহলে বলতাম সেখানে নিয়মের বেভিচার হয়েছে, বা সেখানে এই নিয়মটি খাটেনি। তথাচ, তথাচ সাধ্যাভাববৎ অবৃত্তিত্ব, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এখানে একটি হলন্ত এসেছে, এখানে হলন্তিটি নেই। কেন? এখানে হলন্ত এবং অকারের মধ্যে একটি সন্ধি হয়েছে, তাই এখানে হয়ে গেছে সাধ্যাভাববৎ অবৃত্তিত্ব। যদি এরকমটা না হয় যে সাধ্যের অভাব আছে, এমনটা হয়নি, মানে পর্বতে গেলাম এবং পর্বতে গিয়ে আমি সাধ্যের অভাব দেখছি না, কোথাও একটা কোনো কর্নারে গিয়ে আমি দেখে নিলাম অগ্নি আছে, সাধ্যে মানে অগ্নি, সাধ্যের অভাবের অবৃত্তি
বা সাধ্যের অভাব সেখানে নেই, মানে অগ্নি আছে তার মানে সাধ্য মানে অগ্নি, অগ্নির অভাব মানে অগ্নি নেই, বলছে অগ্নির অভাব নেই মানে অগ্নি আছে, এইভাবে জিনিসটা দেখতে হবে। তাহলে ব্যভিচার কি হচ্ছে? সাধ্যাভাববৎ বৃত্তিত্বম। ব্যাপ্তি কি? সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম। এবার একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানো হচ্ছে। কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো এই সময়। আচ্ছা, প্রশ্ন নেই, তাহলে আমরা যেটা বলবো যে এই এক্সাম্পলটা কি করে, মানে সাধ্যাভাববৎ বৃত্তিত্বম এবং সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম, এটা আমরা কি করে বুঝবো? মহানসম, মহানসম শব্দটি নপুংসক লিঙ্গ, কিন্তু এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে কিচেন। মহানসম বহ্নিমত ধূমাত, এটা আমার ক্লেম। মহানসম বহ্নিমত, কিচেনে আগুন আছে না, কেন আছে? ভাই ধূমাত, সেখানে আমি ধোঁয়া দেখছি। ইত্যাদৌ সাধ্য বহ্নি, এইসব উদাহরণে, মানে এরকম তো একটা নেই, এরকম আরো উদাহরণ হতে পারে। মহানসম বহ্নিমত ধূমাত, বা আমরা বলতে পারি আহ যেমন বলা যেতে পারে কার্যশালা বহ্নিমতি ধূমাত, মানে ওয়ার্কশপ, ওয়ার্কশপ, সেখানে ফ্যাক্টরি চলছে, সেখানে কাজ হচ্ছে, তো বহ্নিমত, বহ্নিমতি, মতি করলাম, স্ত্রী প্রত্যয় ব্যবহার করলাম, বহ্নিমতি ধূমাত। তাহলে কি হলো? তাহলে দাঁড়াচ্ছে এখানে ইত্যাদো, ইন অল অফ দিস এক্সাম্পল সাধ্য বহ্নি, সাধ্য ইজ বহ্নি বা অগ্নি। আহ, বলবার বক্তব্য কি, মহানসম, আই ওয়ান্ট টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ অগ্নি ইন মহানসম। আই হ্যাভেন্ট সিন অগ্নি দের। হোয়াট হ্যাভ আই সিন দেয়ার? আই হ্যাভ সিন ধূমা। তো এখানে সাধ্য কি? বহ্নি। তারপরে বলা হচ্ছে তদভাববান জলহৃদাদি, কিন্তু জল বা হৃদ মানে লেক, জল বা যে কোনো জলাশয়ে আমরা দেখি যে এই যে সাধ্য বহ্নি, তার অভাব থাকে। এবং এখানে কমাটার একটা গন্ডগোল আছে। তদভাবা, তদভাববান জলহৃদাদিহি, এখানে তদ্বৃত্তিত্বম পড়তে হবে একসঙ্গে। তদ্বৃত্তিত্বমটা এর সঙ্গে যাবে, এখানে কমাটা ভুল গেছে, কমাটা এখানে থাকবে, ঠিক আছে? তাহলে কি বলবো? তদভাববান জলহৃদাদিহি তদ্বৃত্তিত্বম। তদ্বৃত্তিত্বম মানে কি আমরা দেখেছি, সাধ্যাভাববৎ বৃত্তিত্বম বলতে সাধ্যের অভাব আছে, কোথায় আছে? অগ্নিতে আছে, সরি, আহ জলহৃদে আছে। জলহৃদে অগ্নির, জল বা হৃদ বা লেকে বা জলাশয়ে অগ্নির অভাব আছে, ঠিক আছে? তদ্বৃত্তিত্বম নৌকাদৌ, আচ্ছা নৌকাতে, নৌকাতে মোটর চলছে, বা নৌকাতে কেউ হয়তো রান্না বান্না করছে, সেই সময় তো মোটর ছিল না, তর্ক সংগ্রহের বা পদকৃত্যের যুগে মোটর না, রান্না করছে কেউ নৌকাতে, তো নৌকাতে ধোঁয়া ধোঁয়া উঠছে নৌকার থেকে, বা সেখানে কেউ রান্না করছে, তো সেখানে আবার অগ্নিও আছে নিশ্চয়ই। তো ওখানে আবার তদ্বৃত্তিত্বম হচ্ছে, সরি, সেখানে আবার অবৃত্তিত্বম হচ্ছে, সরি, অবৃত্তিত্বম হচ্ছে। অবৃত্তিত্বম হচ্ছে বলতে
সেখানে আগুন নেই। সেখানে আগুন আছে, সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বম হচ্ছে, হ্যাঁ না? ও কারেক্ট কারেক্ট, সরি। হ্যাঁ, সেখানে সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বম, বা সেখানে সাধ্যের অভাব এমনটা নেই। এবার বলছে প্রকৃতে হেতুভূতে ধূমে, এই জ্ঞানগুলি আমার কি দিয়ে হচ্ছে? এখানে বলা যে ধূম, তো হেতু ভূতে ধূমে, হেতু ভূতে ধূমের একটা কনফিউশন হতে পারে এখানে। কনফিউশনটা হতে পারে এই যে ধূম, তাহলে কি ধূম অগ্নির হেতু? না না, ধূম অগ্নির হেতু না, অগ্নি ধূমের হেতু, কিন্তু ধূম জ্ঞান অগ্নি জ্ঞানের হেতু, এটা ঠিক কথা। তাহলে বলা হলো যে এই সব স্থলে যেখানে এই ইনফারেন্স গুলো করছি, সেখানে যে অগ্নি আছে সেটা কিভাবে করছি, যে ধূম জ্ঞান থেকে আমি অগ্নি জ্ঞান আমার হচ্ছে। এবার তাহলে কি দেখা গেল? তাহলে দেখা গেল যে একটা কেস এখানে যেখানে আমার সাধ্যাভাববৎ সাধ্যাভাববৎ বৃত্তিত্বম আছে, আরেকটা কেস হচ্ছে যেখানে সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম আছে। আবার এখানে কিন্তু বেভিচার ঠিক হচ্ছে না, কারণ জলহৃদয়াদিতে আমরা তো ধোঁয়াও সেই অর্থে দেখি না। হ্যাঁ, কেউ এটা বলতেই পারে এইভাবে যে না না না, ধোঁয়া তো দেখা যায় যদি কোনো হট ওয়াটার স্প্রিং ইত্যাদি হয়, কিন্তু হট ওয়াটার স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে ভেতরে কোনো একটা আন্ডার ওয়াটার হিটিং সোর্স আছে, সেই ক্ষেত্রে ওখানে হট ওয়াটার সোর্স হয়। তো বলবার বক্তব্য কি যে যদি মানে হাইপোথেটিক্যালি ধরে নিই যে জলে আমি ধোঁয়া দেখছি, জলে আমি ধোঁয়া দেখছি কোনো কারণে, আউট অফ সাম রিজন, তা সেখানে কিন্তু জলে অগ্নি হতে পারে না, এগুলো কিন্তু প্রাচীন দৃষ্টান্ত। So, এই জিনিসটা আমাদেরকে, আমি যেটা বললাম যে হট ওয়াটার স্প্রিং, সেখানে গরম জল, জলে ধোঁয়া উঠছে কিন্তু অগ্নি বাহ্য তো দেখা যাচ্ছে না, এই আবার সাইন্টিফিক ইন্সপেকশন করলে দেখা যায় এইগুলো কিন্তু পদকৃত্য যুগের আবিষ্কার নয়। কাজেই সেই যুগে এরকম হট ওয়াটার স্প্রিং দেখা যেত, ঠিক আছে, যেখানে সত্যি এটা হতো যে লোক ভেবে চমৎকার হয়ে যাচ্ছে লোকের জন্য যে এখানে তো আমি ধোঁয়া দেখছি না, এখানে আমি ধোঁয়া দেখছি না, বা ধোঁয়া দেখছি কিন্তু অগ্নি নেই। তো তাহলে কি বলবো? তাহলে এটাকে এইভাবে নিতে হবে যে দের আর টু ওয়েজ অফ লুকিং অ্যাট ইট। একটা হচ্ছে যে তার মানে এখানে এটা জাস্ট এই সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম, সাধ্যের অভাব আছে এরকম একটি এক্সাম্পল দেওয়ার জন্য এই জলহৃদাদি কথাটা বলা হচ্ছে। আরেকটা হতে পারে এটা যে হয়তো গ্রন্থকার এইভাবে দেখছেন যে সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম বা अवृत्ति साध्याभाववान और साध्याभाववत अवृत्ति, सॉरी, साध्याभाववद वृत्तित्व, সরি এই জায়গাটা একটু আমাকে, হ্যাঁ, তদভাববান জলহৃদাদিহি, হুম, সাধ্যাভাববৎ বৃত্তিত্বম, হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে সাধ্যাভাববৎ বৃত্তিত্বম, এই কথাটির যদি আমি প্রাচীন দৃষ্টান্তকে সমন্বয় করেই যদি বলতে চাই, তাহলে এইভাবে দেখব যে সাধ্য এবং তার অভাব, এইটুকু তদভাববান, এখানে বলা হচ্ছে তদভাববান, তদ মানে এখানে সাধ্যস্য, তৎ মানে এখানে সাধ্য, তো সাধ্যের অভাব এখানে আমরা দেখছি ইয়েতে। তাহলে আমরা এইভাবে লক্ষণ দেব যে সাধ্যের অভাব আমরা দেখছি জল এবং হৃদে, তৎ অভাববান, তাই বলবো
देयरफॉर दे आर तद वृत्तित्वम, साध्याभाववद वृत्तित्वम। তো এইটা একটা বলা যেতে পারে। এবার এখানে তাহলে কি হচ্ছে, এটা কিন্তু বেভিচারের ঠিক ঠিক মানে উদাহরণ এইভাবে হলো, ওই যেটা বললাম প্রাচীনদের অর্থে, যে হ্যাঁ একটা সাইন্টিফিক পার্সপেক্টিভে তারা তো জানতেন না যে সত্যি সত্যি কোনো হিটিং সোর্স আছে, তারা হয়তো এরকম দেখে থাকতে পারেন যে জলে ধোঁয়া উঠছে এবং সেখানে নেই, সেখানে কোনো হিটিং সোর্স বা কোনো অগ্নি দেখতে পাচ্ছেন না, তাই তারা এখানে বেভিচারের উদাহরণ হিসাবে দিলেন জলহৃদাদি। নৌকার ক্ষেত্রে তাও পাওয়া যায়, হ্যাঁ নৌকাতে নিশ্চয়ই কোনো মানুষই করছে, কোনো একটা সোর্স নিশ্চয়ই আছে, সে দেখে নিয়েছে, তাই বলা হলো এই কথাগুলো। এবার বলা হচ্ছে যে যেখানেই অগ্নি দেখছি সেখানেই অগ্নি কিভাবে ইনফার করছি বাই ধূমা। তো ধূমা জ্ঞানাৎ अग्नि ज्ञानम जायते और अग्नेर ज्ञानम जायते ইতি কৃত্বা লক্ষণ সমন্বয়। এইভাবে এই লক্ষণটিকে যে বলা হলো, ব্যভিচার কি হচ্ছে সাধ্যাভাববৎ বৃত্তিত্বম, আর আমাদের ব্যাপ্তি হচ্ছে সাধ্যাভাববৎ অবৃত্তিত্ব। এই লক্ষণগুলিকে বুঝতে হবে, ইতি লক্ষণ সমন্বয়। এবার বলা হচ্ছে যে দিস ইজ আ ভ্যালিড অনুমান, পর্বতো বহ্নিমান ধূমাৎ। Let us take some other example where I am claiming that the entity is ধূমবান বহ্নে। এখানে বহ্নে শব্দটি হচ্ছে পঞ্চমী বা হেতু অর্থ বা কারণ। তো বলছে কোন বস্তু এমন কোন বস্তু যেটি ধূমবান, আমি ক্লেম করছি অ্যান্ড সেইং ওয়াই ইট ইজ ধূমবান বিকজ দের ইজ অগ্নি, উল্টো করে নিচ্ছি। ইত্যাদৌ এই সকল অনুমানে কি বলা হচ্ছে সাধ্যা ধূমা। কেন? কারণ আমি বলছি বিকজ অফ ওয়ান হি আই এম ইনফারিং দ্যাট দের ইজ ধূমা ইন সাম এন্টিটি। তো বলা হলো যদি এইটা অনুমান হয় তাহলে এই অনুমানের ব্যভিচার কোথায় দেখি? যদি ব্যভিচার দেখিনি তার মানে ওখানে ব্যাপ্তি নেই, ব্যাপ্তি নেই মানে অনুমানটা হবে না। যদি ব্যভিচার থাকে তার মানে ব্যাপ্তি নেই, আর যদি ব্যভিচার না থাকে তাহলে বলবো অব্যভিচারের যে নিয়মটি সেটি হচ্ছে ব্যাপ্তি। তো এখানে ব্যভিচার আছে কি অব্যভিচার আছে সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। ক্লেম ইজ হোয়াট? ধূমা ইজ এক্সিস্টিং, দের ইজ ধূমা, ওয়াই? বিকজ দের ইজ অগ্নি, উল্টো হয়ে গেছে। তাহলে সাধ্যটি কি হবে? সাধ্যটি হবে ধূম। বলা হচ্ছে যে তদভাববৎ অয়োগোলকম, তপ্ত লৌহের যদি কোনো আমরা টুকরো দেখি সেখানে দেখছি যে অগ্নি আছে তাই ওটা লাল হয়ে গেছে কিন্তু ধোঁয়া উঠছে না, যদি আমি এরকমটা দেখি তাহলে কি প্রুভ হলো? লাল হয়ে গেছে বলে আমি জানি ওটা প্রত্যক্ষ অগ্নি প্রত্যক্ষ করছি ওখানে আমি অয়োগোলকে, তপ্ত লৌহপিণ্ডে আমি অগ্নির প্রত্যক্ষ করছি, কিন্তু সেখানে আমি ধূম দেখছি না, সেখানে ধূমের অভাব আছে, সেখানে কি আছে? ধূমের অভাব আছে। তাহলে কি হলো? তাহলে ওখানে সাধ্যা ভাববৎ, ওখানে সাধ্য কি আমাদের এই পার্টিকুলার উল্টো অনুমানে সাধ্য হচ্ছে ধূম। তো কি হলো? সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, সাধ্যা ভাববান এটি। তাহলে কি হলো? তাহলে হলো এই যে এখানে আমাদের আহ বেভিচার এলো, তাই এখানে ব্যাপ্তি হলো না, এই অনুমানটি ভুল হয়ে গেল। তাই বলা হলো তদ বৃত্তিত্বমেব বহ্নি আদৌ ইতি না অতিব্যাপ্তি। তাই বলা হচ্ছে যে যদি কেউ বলে যে বহ্নি ইত্যাদি কে যদি আমরা হেতু নিয়ে নিই এবং ধূমকে যদি আমরা সাধ্য নিয়ে নিই, তাহলে এই সব ক্ষেত্রেও তো অতিব্যাপ্তি হতে পারে এই লক্ষণের, সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বম বা সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, দুটো মানে এই এই যে লক্ষণগুলি বলা হচ্ছে না, মানে সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বমের ওখানে অতিব্যাপ্তি হবে না,
সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বের এখানে অতিব্যাপ্তি হবে না, কারণ আমি এখানে দেখে নিয়েছি অয়োগোলকের এক্সাম্পলে বা তপ্ত লৌহপিণ্ডের এক্সাম্পলে দেখেছি যে সেখানে লোহাকে তাপ দিয়ে দেখতে পাচ্ছি ওখানে অগ্নি আছে, কিন্তু ধূম নেই, সাধ্যের অভাব আছে। তাই সেটা দেখে আমি বলছি তদ বৃত্তিত্বম এব। তদ বলতে কি এখানে সাধ্যা ভাববৎ। এবার বলা হচ্ছে নানু, এখানে যিনি প্রশ্নকর্তা তিনি বলছেন নানু জ্ঞাতেয়ম ব্যাপ্তি ব্যাপ্তি জ্ঞাতা ইয়ম ব্যাপ্তি, এই ব্যাপ্তি তো আমি জানি, ঠিক আছে। পক্ষধর্মতা জ্ঞানম ইত্যত্র কা নাম পক্ষধর্মতা, তাহলে পক্ষধর্মতা কাকে বলবো? আমরা বলেছিলাম ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানম পরামর্শ, তাই না? তাহলে বলা হলো যে ব্যাপ্তি বুঝলাম, খুব ভালো, এবার বলো পক্ষধর্মতা কাকে বলবো এবং পক্ষধর্মতা কি জিনিস বলো একটু। তখন বলা হলো যে ইত্যপেক্ষমাণম, এই কোয়েশ্চেনটা কি প্রিএম্প্ট করে গ্রন্থকার বলছেন, বা কার প্রতি বলছেন? প্রশ্নকর্তার প্রতি বলছেন। অপেক্ষমাণম প্রতি তৎস্বরূপম, কस्य স্বরূপম? পক্ষধর্মতায়াহ স্বরূপম নিরূপয়তি। কোথায় পাচ্ছি? মূল গ্রন্থে পাচ্ছি এটা আমরা এখানে। व्याप्यस्य पर्वतादिवृत्तित्वं पक्षधर्मता, व्याप्यस्य पर्वतादिवृत्तित्वं पक्षधर्मता। এর অর্থ কি? ব্যাপ্যস্য পর্বতাদিবৃত্তিত্বম, ব্যাপ্যের, ব্যাপ্য জিনিসটি কি? ব্যাপ্য হচ্ছে ধূম, ধূমের পর্বতাদিতে থাকাটা, তাকে বলা হচ্ছে পক্ষধর্মতা। এবং শুধু তাহলে হবে না, পরামর্শ হতে গেলে কি দরকার? এখানে ব্যাপ্তিটা হতে হবে, মানে পর্বতকে দেখলাম, পর্বতে ধোঁয়া দেখলাম, তাতে হবে না, তার সঙ্গে সঙ্গে আমার সেই ব্যাপ্তিটি মনে পড়তে হবে। এই দৃষ্টান্ত আমি আগের ক্লাসেও দিয়েছিলাম, জগৎ মিথ্যা, জগৎকে সব সময় দেখছি, কিন্তু কি করে এই এই মোহ মায়াটি কাটাবো? যখন যখন, এটা বেদান্তের কথা, আমি এই কনটেক্সটে খুব বেশি বলবো না, বাট স্বপ্নের দৃষ্টান্তে দেখি যে স্বপ্ন বস্তু মিথ্যা, স্বপ্নে দেখা বস্তু মিথ্যা, স্বপ্নের থেকে বেরিয়ে আসতে ওর লোভ হয়ে যায়। তাহলে কি বলবো? যে বিমতম মিথ্যা দৃশ্যত্বাৎ, জগৎ মিথ্যা দৃশ্যত্বাৎ, জগৎ মিথ্যা এটা আমার ক্লেম, কেন? সেটা দৃশ্য জিনিস, ইট ইজ সিন। তবে বলা হলো কি উদাহরণ, যেরকম বললাম পর্বত বহ্নিমান ধূমাত, তাই বললাম উদাহরণ কি? যথা মহানসে, কিচেনে দেখেছি যত্র যত্র ধূমঃ তত্র তত্র বহ্নি, যত্র যত্র দৃশ্যত্বম, যেখানে যেখানে একটি অবজেক্টকে আমি আমার থেকে ভিন্ন কিছু রূপে কগনাইজ করছি, সেখানে সেখানেই বুঝতে হবে যে সেই অবজেক্টটি মিথ্যা। যথা স্বপ্ন দৃষ্টান্তে, এইভাবে বুঝবো, স্বপ্নের ক্ষেত্রে সেটা আমরা দেখি। এবার হ্যাঁ, ইতি অপেক্ষমাণম প্রতি তৎস্বরূপ নিরূপয়তি, এটা বললাম ব্যাপ্যস্য, আহ, এখানে এটা বললাম যে ব্যাপ্যস্য পর্বতাদিবৃত্তিত্বম পক্ষধর্মতা। তারপরে বলা হলো ব্যাপ্য নাম ব্যাপ্তি আশ্রয়, ব্যাপ্য বস্তু বলছি, ব্যাপ্য ব্যাপ্য শব্দটা ব্যবহার করছি, এটা ফর্মাল কোনো ডেফিনিশন দাও আমাকে, এটা হোয়াট ইজ ব্যাপ্য? ব্যাপ্তির আশ্রয়। আমরা তো ব্যাপককে দেখতে পাচ্ছি না, ব্যাপকের তো আমি অনুমান করছি, তাই না? তাহলে যখন ব্যাপ্তির আশ্রয় বলতে হবে, ওয়েয়ার ডু আই সি দ্য ব্যাপ্তি? ইন ব্যাপক আর ব্যাপ্য। ব্যাপক তো আমি এমনি দেখতে পাচ্ছি না, তাহলে ব্যাপ্যই দেখতে হচ্ছে। ধূম দেখলে আমি বুঝতে পারছি যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, এই ব্যাপ্তি জ্ঞানের আশ্রয় বা লোকাস হচ্ছে ধূম। সচ ধূমাদিরেব, বলাই হলো সচ ধূমাদিরেব তস্য পর্বতাদি বৃত্তিত্ব, তাদের পর্বত ইত্যাদিতে থাকাটাকেই বলা হচ্ছে পক্ষ ধর্মতা। এটি হলো, হুম, এবার আচ্ছা, প্রশ্ন আছে? পক্ষ ধর্মদাটা আমি এখনো বুঝলাম না, মানে পর্বতের মধ্যে যে ধূম থাকবে, হ্যাঁ, ধূম ধূমের মধ্যেই আহ
বহ্নির জ্ঞান লুকিয়ে আছে, তাই তো? সেটা বললে সেটাই কি পক্ষধর্মতা? পক্ষ ধর্মতা বলতে পাতি এইটুকু যে সাধ্যের বা সাধ্য বলা ভুল, ব্যাপ্যের ব্যাপ্যের বা ধূমের পক্ষ বা পর্বতে থাকাটা। আচ্ছা। হ্যাঁ, এরপরে যেই নাকি আমার সেইটা দেখে নিয়ে আমার মনে পড়ে গেল, ও ইয়াত্রা ইয়াত্রা ধূম তাত্রা তাত্রা বান্নি, তাহলে পরামর্শ হলো। তারপরে পরামর্শটা, আচ্ছা। তারপরে পরামর্শজন্য জ্ঞান থেকে আমার হলো, জানি আমরা অতীত। পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতিহি, এটা হলো অনুমিতি জ্ঞান হয়ে গেল। তো শুধু ধূম দেখলে হবে না, আমার সেই ব্যাপ্তিটা মনে পড়তে হবে। আচ্ছা। যেমন মানে বাচ্চার, এবং ধরো ছোট বাচ্চা, ছোট বাচ্চা, তাকে বোঝানো হলো যেখানে যেখানে আগুনের উপরে রাখা আছে কড়াই, সেখানে সেখানে রিস্ক, কেন না হাত পুড়ে যাবে। ঠিক আছে, তো সে একবার করলো, দুইবার করলো, তারপরে 6 মাস শান্ত ছিল, ওই কিচেনে গেল না। আবার সপ্তম মাসে আবার সে কিচেনে গেল, গিয়ে সে আবার হাত দিল, মানে দেখছে সে 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 দেখছে যে এই কড়াইয়ের নিচে আগুন আছে, কিন্তু সে তার সেই ব্যাপ্তি জ্ঞানটা তখন হলো না। ওখানে কিন্তু তোমার পক্ষ ধর্মতা আছে, হ্যাঁ না? মানে তোমার ওই ওই জায়গাটাতে পক্ষ ধর্মতা আছে, যে তুমি জানো যে অগ্নি আছে, অগ্নিকে তুমি যদি কড়াইটাকে তুমি ধরো অ্যাজ পক্ষ, এবং ব্যাপ্য ধরো তুমি যদি এইভাবে, মানে এটা একটু অত ভালো এক্সাম্পল নয় যদিও, কারণ তাহলে তো বলতে হবে মানে আহ, নেওয়া যেতে পারে, মানে এইভাবে তুমি নিতেই পারো যে যেখানে যেখানে হিট সেখানে সেখানে অগ্নি আছেই, এইভাবে করা যেতেই পারে, বা যেখানে যেখানে অগ্নি সেখানে সেখানে হিট আছেই, এইভাবে তুমি নিতে পারো। মানে ফর দ্য টাইম বিং আই এম জাস্ট গিভিং আ ওয়ার্কিং মানে এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে এটা, যে বাচ্চাটি অগ্নি দেখলো মানে ওর ব্যাপ্যকে দেখা হলো, ব্যাপ্যটি সাধ্যে আছে বা কড়াইয়ের সঙ্গে যুক্ত আছে দেখা যাচ্ছে। এরপরে যদি সে তার সেই জ্ঞানটা না হয় যে যত্র যত্র ব্যাপঃ ব্যাপ্যঃ তত্র তত্র ব্যাপকঃ, এই জ্ঞানটি যদি তার না হয়, তাহলে কিন্তু সে আবার হাত দেবে, আবার সেখানে দেবে। তাই পক্ষধর্মতা শুধু হলে হবে না, তাই গ্রন্থকার বলছেন ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা হতে হবে, ব্যাপ্তিটাও থাকতে হবে। যাক, এবার আমরা আসছি, আচ্ছা আমরা এই পার্ট অব্দি করেছি। এখানে একটা মুশকিলই যে ট্রেডিশনাল টিকাগুলোতে যেই অংশগুলি থাকে, এখানে পদকৃতে আবার কিছু পার্ট এরা সরিয়ে দিয়েছে সামহাও, মানে আমার নিজেরই অবাক লাগছে যে এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল এখানে পদকৃতে, যেটা দেখছি না। এনিওয়ে আমি তাছাড়াই বলবো, অসুবিধা নেই। অনুমানম দ্বিবিধম স্বার্থম পরার্থম চ, এটা আমরা আগেও ডিসকাস করেছি রিভিশন ক্লাসে, যে এই মূলটা শুধু অনুমানম দ্বিবিধম স্বার্থম পরার্থম চ, অনুমান দুই প্রকারে হয়, একটা হয় নিজের জন্য, একটা হয় পরের জন্য বা পরকে বোঝানোর জন্য। তত্র স্বার্থম স্বানুমিতি হেতু, নিজের অনুমিতি জ্ঞানের জন্য স্বার্থানুমান করা হয়। तथा हि स्वयमेव भूयो दर्शनेन यत्र यत्र धूमः तत्र तत्र अग्निः इति महानसादो व्याप्तिं गृहीत्वा पर्वतसमीपं गतः तद्गते चाग्नौ सन्दिहानः पर्वते धूमं पश्यन् व्याप्तिं स्मरति यत्र यत्र धूमः तत्र तत्र अग्निः इति। তো বলা হচ্ছে যে একটা হচ্ছে এই যে সে ছোটবেলার থেকেই বহুবার কিচেনে বা অন্যান্য জায়গায় দেখেছে যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, তাই যেই নাকি পর্বতের কাছে গেল তার তার সন্দেহ হলো এখানে অগ্নি আছে কি, তো সেখানে ধোঁয়া দেখলো, ধোঁয়া দেখি তার সেই ব্যাপ্তির স্মরণ হলো, ব্যাপ্তির স্মরণ হয়ে সে বললো যে আত্রা অগ্নিহি বর্ততে। তারপরে বলা হলো যে তদনন্তরম वह्नि व्याप्य धूमवानयम पर्वत इति ज्ञानम উৎপদ্যতে। তো বলা হলো যে এর এর থেকে কি হচ্ছে, তদানন্তরম বহ্নি ব্যাপ্য ধূমবানায়ম পর্বত, এখান থেকে এই জ্ঞানটি উৎপন্ন হলো যে বহ্নির ব্যাপ্য বহ্নির ব্যাপ্য ধূমবানায়ম পর্বত,
এই উদাহরণটি আসছে কোথায়? এটা পরামর্শের উদাহরণ ছিল, এক্সাম্পল ছিল। পরামর্শ কাকে বলে? বলা হলো বন্নি ব্যাপে ধূমবানায়ম পর্বত, এই জ্ঞান। এই জ্ঞান তার উৎপন্ন হলো, এই জ্ঞান থেকে তার অনুমিতি হলো। তো এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে স্বার্থানুমানন। তারপরে আমরা পঞ্চাবয়ব বাক্য দেখেছি। তো বলা হচ্ছে অনুমান বিভাগমাহ অনুমানমিতি। এবার অনুমানের বিভাগ গ্রন্থকার বলছেন অনুমানমিতি দিয়ে দ্বৈবিধ্যম দর্শয়তি স্বার্থম, সরি আচ্ছা এটা আমি, আচ্ছা ও সরি, আমি তো পদকৃত দেখছি, তাই আমার মনে হলো যে এক্সট্রিমলি সরি, আমি 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 দীপিকা দেখাচ্ছিল, আমি দীপিকায় পদকৃত খুঁজছিলাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করতে হবে। এবার বলা হলো যে এখানে একটা ভূমিকা দিচ্ছে এই যে অনুমানম ইতি। অনুমানম ইতি মানে অনুমানম দ্বিধম স্বার্থম পরার্থম চ, এই স্টেটমেন্টের ভূমিকাটা বলছেন। where does the statement come from? এখানে পদকৃতকার বলছেন আথা কথম অনুমানম অনুমিতিকরণম। কথম মানে কিভাবে, কিভাবে, সংস্কৃত সঙ্গে যারা পড়ে তারা জানবে এটা। কথম মানে কিভাবে, হাউ। তো কথম, কিভাবে অনুমান অনুমিতির করণ হয়। কথম বা তসমাৎ, কসমাৎ কার থেকে? অনুমান থেকে, অনুমানাৎ। কিভাবেই বা অনুমান থেকে অনুমিতির জন্ম হয়। তখন বলা হচ্ছে এই যে প্রশ্নকর্তা, একে বলা হচ্ছে জিজ্ঞাসমান। এই জিজ্ঞাসু ব্যক্তিকে জিজ্ঞাসমানম প্রতি, এই প্রশ্নকর্তার জন্য লাঘবাদ, অল্পের মধ্যে অনুমানের বিভাগ করত বা অনুমানের বিভাগ পূর্বক বুবোধৈষু। বুবোধৈষু মানে বুবই বুবো বুবোধৈষু মানে হচ্ছে, সংস্কৃতে এই শব্দটি আসছে বুধ ধাতু দিয়ে, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখবে যে বুধ ধাতুতে সন প্রত্যয় আর নিচ প্রত্যয় ব্যবহার করলে বুবোধৈষু শব্দটি তৈরি হয়। এর মানে কি হচ্ছে, দুটি এরকম আরো কিছু উদাহরণ আছে, যেমন পিপাঠিসু, যে পাঠ করাতে চায়, বা বুবোধৈষু মানে যে বোধ করাতে চায়, যে জানাতে চায়। শিক্ষক, শিক্ষক এই প্রশ্নকর্তার উত্তরে, এই এই প্রশ্নের উত্তরেই ছোট্ট করে লাঘবাত, ছোট্ট করে অল্পের অল্প শব্দের মধ্যে অনুমানের বিভাগ করত বা অনুমান বিভাগ পূর্বক অনুমানের কথা বলছেন, বা অনুমানের বিভাগ করে দিচ্ছেন। কি করছেন, কি করছেন তিনি? তিনি করছেন অনুমানম ইতি, অনুমানম দ্বিবিধম স্বার্থম পরার্থম চ। তাদের দ্বৈবিধ্য আছে, কি করে বুঝবো তারা দুই রকম, কিভাবে বুঝবো? দ্বৈবিধ্যম দর্শয়তি স্বার্থম পরার্থম চ। এরা দুই প্রকার, এটা কি করে বোঝা যাচ্ছে? এই পার্টিকুলার ফ্রেজ দিয়ে, স্বার্থম পরার্থম চ, দুই প্রকারেরই, তার বেশিও না কমও না। स्वस्य अर्थः प्रयोजनं यस्मात् तत् स्वार्थम इति समासः। এই স্বার্থ শব্দের অর্থ কি? আমরা বলি স্বার্থপর, রাইট? তো এইখানে জেনে নিলাম স্বার্থ শব্দের অর্থ কি। স্বার্থম মানে নিজের অর্থ বা নিজের প্রয়োজন যা দিয়ে পূরণ হয়, তাকে বলা হলো স্বার্থ। স্বার্থ শব্দ অর্থ কি তাহলে বাংলার থেকে একটু আলাদা হলো এখানে। স্বার্থ ওখানে, ওখানে ইটস আ ট্রেড, বা ওখানে ইটস আ কোয়ালিটি রাদার। এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ স্বার্থ, হোয়াট ইজ স্বার্থ অ্যাজ অ্যান অ্যাকশন। কারণ স্বার্থানুমান বলবো না আমরা, স্বার্থানুমান তো একটা অ্যাকশন, তাই না? তো তাই বলা হচ্ছে যে সেই স্বার্থ শব্দের জন্য এখানে বলা হলো যে হোয়াট ইজ দিস, দ্যাট অ্যাকশন which helps me to fulfill my prayojana, that is called as স্বার্থম ইতি samasa. হুম।
स्वप्रयोजनं च स्वस्य अनुमेय प्रतिपत्ति। এখানে স্বপ্রয়োজন বলতে কি, নিজের যে অনুমেয় বস্তু, অনুমেয় কি, অনুমেয় হচ্ছে, মেয় শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতব্য। অনুমেয় মানে অনুমান প্রমাণের মাধ্যমে জ্ঞাতব্য। এখানে অনুমান প্রমাণের মাধ্যমে জ্ঞাতব্য কি হতে পারে? পর্বতের দৃষ্টান্তে অগ্নি। তো স্বপ্রয়োজনম মানে আমার প্রয়োজন ছিল এখানে অগ্নি আছে কিনা এটুকু জেনে নেওয়া। তো সেটা কিভাবে হবে? সেটা পূরণ হবে এইভাবে, স্বার্থানুমানাৎ, স্বার্থানুমান দিয়ে সেটা পুরো হবে, প্রতিপত্তি হবে আমার নিজের অনুমেয়ের প্রতি, বা পর্বতে যে ধূম আছে, সরি অগ্নি আছে, এই বিষয়ে সঠিক জ্ঞানটি আমার এই স্বার্থানুমান দিয়ে আমরা পাবো। एवं পরার্থম ইত্যস্যাপি, এবং পরার্থের ক্ষেত্রেও এইরূপই আমাদেরকে এক্সটেনশন করতে হবে। পরার্থের ক্ষেত্রে কি বলবো? পরস্যার্থ প্রয়োজনম যস্মাৎ তৎপরার্থম ইতি সমাসঃ। পরপ্রয়োজনং চ পরস্যানুমেয় প্রতিপত্তি। ওখানে কি বলবো? যে পরকে জানানোর জন্য বা পরের জানা বা পরের প্রয়োজন সিদ্ধ করবার জন্য যেটা করা হয় তাকে বলা হচ্ছে পরার্থ। তো পরার্থ কি হলো এখানে? তাহলে পরার্থটি হচ্ছে পর যাতে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি যদি জানতে পারে যে এই পর্বতে আছে অগ্নি, তাহলে পরস্য অনুমেয় প্রতিপত্তি, পরের যাতে সেই অনুমেয়ের প্রতি সঠিক সঠিক জ্ঞান হয়, প্রতিপত্তি হয়, ঠিক ঠিক জ্ঞান, এটা বলা হয়। এবার এখানেই আমরা আপাতত আহ বিরতি নেব, আর আগামী শুক্রবার আমরা দেখা করছি। এই মঙ্গলাচরণ করে শেষ করছি আজকের পাঠটি। নিধায় কৃতি বিশ্বেশম নিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে কর্মসংগ্রহঃ। শ্রী গুরুদেব নমঃ।